এই ভাইটির মনে প্রশ্ন যে ও ভয়েস চেঞ্জ পারে না। ওকে আজকে শিখাবো সহজ ভাবে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়। প্রথম বাক্যটা আছে কি, জোরে পড়তো দেখি। সোমা Soma is কুকিং cooking meat. মিট। সোমা ইজ কুকিং মিট। এই বাক্যটার ভয়েস চেঞ্জ ও পারে না। বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথমে আগে বাক্যের ভার্বটাকে দেখব, কোন টেন্সে আছে, এইটুকু অংশটাকে ভার্ব বলছে। আর তারপর দেখবো বাক্যটা কোন বাক্য। আগে দেখছি কি ইজ আছে, ইজটা অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। আর কুকিং আছে, এটা কুক প্লাস আইএনজি, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যদি আমি অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার আর মেন ভার্বটার সঙ্গে আইএনজি দেখতে পাই, তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর এই ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে বাক্যটা কি ছিল? সোমা ইজ কুকিং মিট। সোমা মাংস রান্না করছে। তাহলে রান্না করছে যদি ভার্ব হয়, তাকে প্রশ্ন করি কে রান্না করছে? Soma. সোমা। তাহলে এই যে এই সোমা শব্দটা আমার সাবজেক্ট বেরোলো। ভার্বে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আর ভয়েস চেঞ্জে ডাইরেক্ট অবজেক্ট দরকার। ডাইরেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায়? এই যে মেন ভার্বটা, এই মেন ভার্বটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, তবে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ভয়েস চেঞ্জে ওটা কিন্তু লাগে। তাহলে এই যে কি রান্না করছে, একে যদি প্রশ্ন করি তাহলে কি উত্তর পাবো? মিট, মাংস। তাহলে এইটুকুটা হয়ে গেল আমার ডাইরেক্ট অবজেক্ট। এই ভয়েস চেঞ্জ করার জন্য এই তিনটা তথ্য আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটা তথ্য কি? সাবজেক্ট, ভার্ব আর ডাইরেক্ট অবজেক্ট। এরপর বাক্যটা কোন বাক্য? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে আগে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তারপরে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হয়, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, এটা। আর টেন্স যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বি ভার্বের যে ফর্মটা সেখানে বিইআইএনজি নিয়ে আসতে হয়। এই হচ্ছে বিষয়। তাহলে আমি এখন কি করব? এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। ঠিক আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করলে কি পাচ্ছি? কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু ওটা নাউন। তাহলে মিট যেমন ছিল তেমনই মিট সাবজেক্টে বসে গেল। এরপর বি ভার্বের সঠিক ফর্ম বসাতে বলা আছে। তো বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বটা উল্লেখ করা থাকে সেটা আগে বসিয়ে দেবো। তাহলে এই যে ইজ আছে, এখন সাবজেক্টের নাম্বারের অনুপাতে বি ভার্ব বসে, মানে ভার্বটা বসে। তাহলে নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে দুই। কি কি? সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে মিট শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? মাংস তো গোনা যায় না, তাহলে যে নাউনটা গোনা যায় না সেটা সবসময় কিন্তু আনকাউন্টেবলে থাকে, সেটা সবসময় সিঙ্গুলারে ধরতে হয়। তাহলে সিঙ্গুলারে কি বসবে? সেই ইজটাই বসে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে বি ভার্বের সঠিক ফর্মটা বিইআইএনজি নিয়ে আসতে হয়। বিইআইএনজি, বিং। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম যখন আমি বিং করে দিচ্ছি বি ভার্বের সঠিক ফর্ম হিসাবে, তখন এখান থেকে আইএনজিটা আবার উঠে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? সি ডবল ও কে, তার সঙ্গে ইডি যোগ করলে থার্ড ফর্ম হয়ে গেল। এরপরে 4 নম্বরটাতে বাই বসে নিয়মটাতে, আর তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়। সাবজেক্টটা প্রোনাউন থাকলে চেঞ্জ হয়, কিন্তু নাউন থাকলে চেঞ্জ করা যায় না। তাই সোমা ছিল, সোমা নাউন, এখানে সোমা শব্দটাই বসে যাবে। এটা তাহলে অসুবিধা লাগছে কি আর? আচ্ছা, এবারে দেখি পারি কিনা, নিজে এবারে পারি কিনা দেখি। একটা বাক্য আমি দিচ্ছি এখানে, সি ইজ রিডিং বুক। সি ইজ রিডিং বুক, এটা ভয়েস চেঞ্জ করে দেখি পারি কিনা, বুঝতে পারলাম কিনা। আগে টেন্সটা দেখতে হয়, একই রকম আগেরটার মতোই কন্টিনিউয়াস টেন্সে আছে। এই ইজ রিডিং হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে সি, আর বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ভয়েসটা চেঞ্জ করি এবারে। প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করব, ব্যাস। এরপরে বি ভার্বের সঠিক ফর্ম বসাতে গেলে অক্সিলারি ভার্বটা রয়েছে, যেহেতু এখানে বসিয়ে দেবো। তাহলে বুকটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের জন্য ইজটাই বসে রয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বিং বসাতে হয়, ব্যাস বসাই। বি বিই বিইআইএনজি, বিইআইএনজি, বিং। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, এই রিড এর থার্ড ফর্ম কিন্তু সে একই রকম, বানানটা সেম থাকে, রিড, আর ই এডি, আর ই এ ডি। আচ্ছা, তারপরে কি বসে? 4 নম্বরে বাই বসে, বসাই বাই। বাই বসানোর পরে সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। সাবজেক্টে সি আছে প্রোনাউন,
সি থাকলে কি করতে হয়, হার, এখানে লিখে দিই এইচ ই আর, এইচ ই আর, ফুল স্টপ। ব্যাস, বুঝতে পেরেছি তো? আর জটিল লাগবে না? ঠিক আছে, বসি। ভয়েস চেঞ্জ বিষয়টা জটিল নয়, খুবই সহজ। ওই প্রয়োজনীয় তথ্য বলতে সাবজেক্ট, ভার্ব আর ডাইরেক্ট অবজেক্টটা যদি ঠিক করে বাক্য থেকে বার করে নিতে পারি তাহলে বাকিটা সোজা হয়ে যায়। নেক্সট পরের বাক্য কি আছে, প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি, এই বাক্যটা ভয়েস চেঞ্জ। দেখি সুজয়, দেখি তো পারি কিনা। আচ্ছা আমি প্রশ্ন করছি একটা, এই যে প্লিজ হেল্প মি বাক্যটা, এটা কোন বাক্য? ইম্পারেটিভ। এখানে প্লিজ আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো গ্রামারের একমাত্র সেন্টেন্স যেখানে সাবজেক্টটা সবসময় উজ্জ্ব থাকে। ব্যাস, ভয়েসটা চেঞ্জ করি। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো নয়। আচ্ছা তাহলে পারবো ভয়েসটা চেঞ্জ করতে? আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। একটু বলে দিই যে আমি একটা বাক্য দিয়েই বলছি, PLEASE, প্লিজ টেক ইট। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ টেক ইট, দয়া করে এটা নাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব দিয়ে শুরু, অবজেক্টে শেষ। এখানে সাবজেক্ট কিন্তু থাকে না। সাবজেক্টটা থাকে না আমরা দেখতে পাই না, কিন্তু সাবজেক্টটা সবসময় উজ্জ্ব অবস্থায় থাকে। সাবজেক্টটা সবসময় কিন্তু ইউ। তাহলে আমি যখন এই যে বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাব, তখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমি যদি প্লিজ দেখতে পাই, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ শব্দটা পাই, ওই প্লিজের পরিবর্তে আমাকে করতে হয় ইউ আর রিকোয়েস্টেড টু। শুধুমাত্র প্লিজ শব্দটার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে মেন ভার্ব দিয়ে অবজেক্ট। মেন ভার্ব বলতে কি আছে, টেক আছে, টেক, আর অবজেক্ট বলতে ইট আছে। বিশেষ কোনো জটিল লাগলো কি না? এবার ভয়েসটা চেঞ্জ করতে পারবো, দেখি ভয়েসটা চেঞ্জ করে দেখি পারি কিনা। লেটস স্টার্ট। ইউ আর, আর বানান এ আর ই, হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড টু, QUES ESTED, রিকোয়েস্টেড টু। আচ্ছা এবার মেন ভার্ব কি আছে, হেল্প। ব্যাস, বসে যাবে হেল্প, HELP, হেল্প। মি আছে, পরিবর্তন হবে না, মি, মি এই থেকে যাচ্ছে। ব্যাস, ফুল স্টপ। লেগেছে জটিল? জটিল লেখা নেই তো? আচ্ছা ঠিক আছে, বসি। পরের বাক্যটা কি আছে, সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড। সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, সে তাকে বন্ধু হিসাবে ভালোবাসে। সপ্তর্ষি, এবার উঠে আসি তো দেখি পারি কিনা। ভয়ের কিছু না, আমি সাহায্য করবো। আচ্ছা বাক্যটা কি আছে, সি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, সে তাকে শুধুমাত্র বন্ধু হিসাবে ভালোবাসে। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রয়োজনীয় কি কি, সাবজেক্ট, ভার্ব আর ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টে ভয়েস চেঞ্জ হয় না, ডাইরেক্ট অবজেক্ট লাগে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায়? ডাইরেক্ট অবজেক্ট পেতে গেলে মেন ভার্বটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে বাক্যের মিনিংটা কি বললাম, যে সে তাকে শুধুমাত্র বন্ধু হিসাবে ভালোবাসে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট পেতে গেলে মেন ভার্বটাকে প্রশ্ন করি, কি কি ভালোবাসে? উত্তর কি আছে, না। কাকে ভালোবাসে? তাকে। এই হিমটা হলো আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স একটু আগে এখানে দেখালো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শুরু করি। এবারে কি করব, ওই হিমটাকে ঘুরিয়ে আমি সাবজেক্ট করব, যখন ওটা প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হিমটা ঘুরালে কি হয়, হি হয়। ব্যাস, বসাই হি। আচ্ছা দাঁড়া, ওই যে লাভড আছে, বিভার সঠিক ফর্ম লাগবে। যদি মেন ভার্বটা থাকে পাস্ট ইনডেফিনাইট, মেন ভার্ব পাস্ট ইনডেফিনাইট থাকলে বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়্যার। সিঙ্গুলারে বসবে ওয়াজ আর প্লুরালে বসবে ওয়্যার। তাহলে হিটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তাহলে কি বসবে, ওয়াজ। আচ্ছা লাভড, 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 থার্ড ফর্মটা কি, ওই লাভড, একই রকম রয়ে যাচ্ছে, LOVED। আচ্ছা এরপর একটা কথা বলি, যে ভয়েস বাক্যের ক্ষেত্রে অবজেক্টটা দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি ডাইরেক্ট অবজেক্ট কাকে পেয়েছিলাম, হিম শব্দটাকে। তো বাকি যেটা আমার কাছে পড়ে আছে উত্তরে বেরোনে, সেটা কি, ইনডাইরেক্ট অবজেক্ট। সেই ইনডাইরেক্ট অবজেক্টকে ভার্বের থার্ড ফর্মের পরে লিখে দিতে হয়। তাহলে আমি এখানে কি করব, ওই অনলি অ্যাজ এ ফ্রেন্ডটা এখানে লিখে রেখে দেবো ভার্বের থার্ড ফর্মের পরে।
অনলি অ্যাজ এ ফ্রেন্ড, নিচে লিখি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। আচ্ছা, তারপরে 4 নম্বরে যে বাইটা বসে প্রিপোজিশনটা সেটা বসাবো, BOY, বাই। আচ্ছা, সি থাকলে হার হয়, ব্যাস এখানে হার লিখে দিই, HER। জটিল লাগেনি তো? ঠিক আছে, বসে পড়ি। এখানে মুছে দিই, না হলে এই উত্তরগুলো করার জায়গা থাকবে না। পরে আমি সমস্ত উত্তরগুলো ছোট করে লিখে দেবো এখানে। আচ্ছা, 4 নম্বর বাক্য কি আছে? আই হেল্পড হিম পাস দা এক্সাম, আমি তাকে পরীক্ষায় পাস করতে সাহায্য করেছিলাম। অবি, দেখি সাহস করে আসি, ভয়ের কিছু নাই। বাক্য যতটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো ততটা বাক্যটা ট্রান্সফার করতে আমার কাছে সুবিধা হবে। তাহলে বাক্যটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে গেলে সবার প্রথম ভার্বটা দরকার। সাহায্য করেছিলাম যদি ভার্ব হয়, তাকে ছোট্ট করে প্রশ্ন করি, কে সাহায্য করেছিল? আমি। আই সাবজেক্ট। আচ্ছা, কাকে সাহায্য করেছিলাম? এই হিমটা হয়ে গেল আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট। এবার বসিয়ে দিই, হিমটাকে যদি আমি ঘুরিয়ে সাবজেক্ট করতে যাই কি হবে? হি হবে, এখানে লিখবো হি। আচ্ছা, থামি। হেল্প আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তো মেন ভার্ব পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা কি বসে? ওয়াজ ওয়্যার। তাহলে সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়্যার, হিটা তো সিঙ্গুলার, তাহলে ওয়াজ বসবে, WAS। আচ্ছা, এবার মেন ভার্বের থার্ড ফর্ম ওটাই রয়ে যাচ্ছে হেল্প, হেল্পড, হেল্পড বসাই HELPED, HELPED, হেল্পড। আচ্ছা, তারপরে কি বললাম? ওই যে ডাইরেক্ট অবজেক্টটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটা আমরা ইনডাইরেক্ট অবজেক্ট, সেটাকে ভার্বের থার্ড ফর্মের পরে পুরোটা লিখে দিতে হয়। তাহলে ভার্বের থার্ড ফর্ম করে দিয়েছি, এখন পুরোটা বসিয়ে দেবো। আচ্ছা, দাঁড়া, একটু ব্যাপার আছে। কিরকম? একটা সিম্পল সেন্টেন্সে মেন ভার্ব কিন্তু একটাই থাকে। যেমন আমাদের শরীরের মধ্যে হৃৎপিণ্ড কটা আছে? একটাই থাকে। একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব কিন্তু একটাই থাকে। এই পাশে একটা জিনিস দেখানো নাই, এখানটাতে একটা টু লুকিয়ে আছে। সাহায্য করতে মানে পরীক্ষায় পাস করতে আমি সাহায্য করেছিলাম, তের মিনিং হচ্ছে টু। এখানে ইনফিনিটিভ ছিল, এই ইনফিনিটিভের টুটা আমার প্রকট করতে হবে, এটা দেখায়নি। উত্তরটা লেখার সময় আমাকে লিখতে হবে। তাহলে এখানে কি করব? টুটা লিখবো, টু এর পরে ওই পাস থেকে বাকিরা লিখবো। টু পাস দা এক্সাম, PASS, পাস দা এক্সাম, নিচে লিখি EXAM। আচ্ছা, এবার বাই বসাবো, প্রিপোজিশন যেটা বসে 4 নম্বরে নিউ এ। আচ্ছা, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়, সাবজেক্ট আই আছে, কি হবে? মি হবে, ব্যাস বসে পড়ি, অসুবিধা নাই তো? নেক্সট, পরের বাক্য কি আছে? হি ডাজ নট নো দা ট্রুথ, হি ডাজ নট নো দা ট্রুথ, সে সত্যটা জানে না। রাজ, নাম তো শোনাই হোক, দেখি তোর বাক্যটা ট্রান্সফার করতে পারি কিনা। আচ্ছা, বাক্যটা কি আছে? হি ডাজ নট নো দা ট্রুথ, সে সত্যটা জানে না। ভার্ব কোনটা? ডাজ নট নো, জানে না। কে জানে না? হি, এটা সাবজেক্ট। আর কি জানে না? দা ট্রুথ। আচ্ছা, এইটা হচ্ছে আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। শুরু করি ভয়েসটা, অবজেক্টটাকে সাবজেক্ট করি, দা ট্রুথ, দা ট্রুথ। আচ্ছা, এরপরে বি ভার্বের সঠিক ফর্ম বসে। আচ্ছা, ডাজটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে মেন ভার্ব প্রেজেন্ট টেন্স মানে বি ভার্বের সঠিক ফর্ম হচ্ছে am is are। তাহলে দা ট্রুথ, সত্য কি গোনা যায়? আমি তো গুনে গুনে বলতে পারি আমি 1000টা মিথ্যা কথা বলেছি, 1000টা সত্য কথা বলেছি। এটা আনকাউন্টেবল নাউনে রাখতে হয়, ওটাকে সিঙ্গুলারেই ধরতে হয়, তাই সিঙ্গুলারে ইজ বসবে, am is are এর মধ্যে ইজটা বসে, ইজ। আচ্ছা, এরপরে নটটা দিয়ে দিতে হবে, অক্সিলারি ভার্ব ছাড়া নট অন্য জায়গায় বসে না, তাই ইজ এর পরে নটটা বসে থাকছে। এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম, নো এর থার্ড ফর্ম, একটা কোড আছে যে KNOW, শুধু KNOW এর ক্ষেত্রে বলছি না, কোন ভার্বের শেষে যদি ডাব্লিউ থাকে তাকে থার্ড ফর্ম বানাতে গেলে ডাব্লিউ এর পরে এন যোগ করে দিতে হয়। তাহলে নো এর পরে এন যোগ করে দেবো, নোন, KNOWN, KNOWN, নোন। আচ্ছা, নোন থাকলে কিন্তু বাই হয় না, আগেই বলেছিলাম নোন থাকলে বাই হয় না, নোন থাকলে কি করতে হয়? টু বসাতে হয়, TO, বাই এর পরিবর্তে টুটা বসছে।
আচ্ছা, এরপরে সাবজেক্ট অবজেক্ট হয়, হি থাকলে হিম হয়, HIM, ফুল স্টপ। আচ্ছা, এবার মন থেকে বলতে পারবো তো যে ভয়েস চেঞ্জ জটিল লয় বলে? আচ্ছা ঠিক আছে, বসি। পরেরটা কি আছে? হু কল্ড ইউ হেয়ার, হু কল্ড ইউ হেয়ার, তোমাকে এখানে কে ডেকেছিল? এই বাক্যটা একটু ভিন্ন আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি, উত্তরটা বলছি, তার আগে এগুলো আমি লিখে দিই, যদি প্রবলেম হতে পারে জানার জন্য। প্লিজ থাকলে আমরা কি করেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে মেন ভার্বটা ছিল হেল্প, তারপরে অবজেক্ট ছিল মি। এই বাক্যটা ছিল কি, সি লাভড হিম অনলি এজ এ ফ্রেন্ড। আচ্ছা, তাহলে হি ওয়াজ লাভড অনলি অ্যাজ এ ফ্রেন্ড বাই, সি থাকলে হার হয়েছিল। আচ্ছা, পরেরটা কি ছিল, আই হেল্প হিম পাস দ্য এক্সাম, তাহলে হি ওয়াজ হেল্পড টু পাস দ্য এক্সাম বাই, আই থাকলে মি করেছিলাম। পরেরটা কি করলাম, যে হি ডাজ নট নো দ্য ট্রুথ, উত্তরে হয়েছিল দ্য ট্রুথ ইজ নট নোন টু হিম ছিল। আচ্ছা, এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি একটু বলে দিই। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড হিসেবে হু থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড হিসেবে যদি হু থাকে, প্রথমে বাই হুম লিখে দেব, বাই হুম। এই বাই হুমটা লেখার পরে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব। ক্লিয়ার হয়েছে? অবজেক্টটা কি না, অবজেক্টটা এখন হেয়ার আছে, হেয়ারটা তো আমার ডাইরেক্ট অবজেক্ট নয়, তাই ডাইরেক্ট অবজেক্ট না হলে আমি কিন্তু ঘুরিয়ে সাবজেক্ট করতে পারবো না। তাহলে এখন সাবজেক্ট তো করা যাচ্ছে না, তার মানে আমাকে ধরে রাখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলারে আছে। সাবজেক্ট যদি করা না যায় তাহলে মনে রাখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলারেই থাকবে, ওটাকে প্লুরাল করা যায় না। এবার প্রশ্ন হতে পারে কেন যায় না স্যার? বিষয়টা হচ্ছে কি, দেখ, আমাদের কাছে যদি কিছু না থাকে, কিছুই নাই, জায়গাটা যদি আমার কাছে শূন্য থাকে, তাহলে আমি কি সেই গুনতে পারবো? গুনবোটা কাকে? আচ্ছা, আমার এখানে যদি নোটের সংখ্যায় বলি, নোটের সংখ্যা আমি বলছি 5টা নোট যখন থাকছে, আমি তো গুনে সেটাকে 5 বলছি, কিন্তু নোট যদি কোনো না থাকে, আমি গুনে 5টা বলতে পারবো, 10টা বলতে পারবো না। তাই কিছু নাই মানে আমার কাছে সিঙ্গুলারই ধরে রাখতে হবে। তাই সিঙ্গুলারে কি করছি, এখানে সাবজেক্টটা সিঙ্গুলারে রেখে দিয়ে বি ভার্বের সঠিক ফর্মটা বসাতে যাব ওই বাঁ দিকে ফাঁকা রাখা জায়গাটাতে। কিভাবে বসাবো? মেন ভার্বের অর্থটা দেখতে হবে, মেন ভার্বটা টেন্সটা দেখতে হবে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। কল্ড আছে, ইডি যোগ আছে, তার মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে বি ভার্বের সঠিক ফর্মটা ওয়াজ ওয়্যার, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার মানে ওয়াজ বসছে। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম ওই কল, কল্ড, কল্ড CALLED, আর ওই ইনডাইরেক্ট অবজেক্টকে ভার্বের থার্ড ফর্মের পরে লিখে রেখে দিতে হয়, তাহলে HERE হলো। এরপরে আর কিছু বসবে? আর কিছু বসবে? বিষয়টা হচ্ছে এইখানে একটা প্রোনাউন রয়ে গেছে, একটু ভুল হয়েছে। ভুল হয়েছে বলতে এইখানটা ভুল হয়েছে, অবজেক্টটা ছিল, আমি হেয়ারটা দেখেছি, অবজেক্টটা ইউ ছিল ডাইরেক্ট অবজেক্ট, তাহলে ভুল হয়েছে একটু, এখানে ইউটা আমাকে ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে। সাবজেক্ট করলাম, ইউর সপক্ষে পাস্ট টেন্সে বি ভার্বের সঠিক ফর্মটা ওয়াজ না হয়ে ওয়্যার বসবে, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তারপরে মেন ভার্বের থার্ড ফর্মটা করব CALLED, কল, তারপরে HERE শব্দটা দেব, এরপরে জিজ্ঞাসা চিহ্নটা শেষে কিন্তু অবশ্যই বসাবো, জিজ্ঞাসা চিহ্নটা না দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বাই হুম ওয়্যার ইউ কল্ড হেয়ার, কার দ্বারা তোমাকে এখানে ডাকা হয়েছিল। এই হচ্ছে ভয়েস চেঞ্জের বিষয়টা। এরপরে 7 নম্বর দাগে কি আছে, ন্যারেশন চেঞ্জ একটা দেওয়া আছে। কি আছে, যে হি সেড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল, আই এম লিভিং ফর দিল্লি নাও, আমি এখন দিল্লি যাচ্ছি, দিল্লি ছেড়ে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জ বলেছে, তাহলে ন্যারেশন চেঞ্জের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে লেখা,
সেটা দেখতে হয় বাক্যটা আমার অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি অপটেটিভ নাকি এক্সক্লামেটরি। এই বাক্যের উপর ডিপেন্ড করে ন্যারেশন চেঞ্জটা, প্রত্যেকটা বাক্যের ন্যারেশন চেঞ্জ হয়, তাই বাক্যটা ভালো করে দেখতে হয়। তাহলে এখানে আই এম লিভিং ফর দিল্লি নাও, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে বলা আছে সেড টু থাকলে, রিপোর্টিং ভার্ব সেড টু থাকলে তাকে টোল্ড করতে হয়। তাহলে এখানে কি করব, সি টি ও এল ডি, টোল্ড। হার ফ্রেন্ড যেমন আছে ওটা পরিবর্তন হবে না, হার ফ্রেন্ডেই থেকে যাচ্ছে। এরপর লিঙ্কারটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। এরপর প্রোনাউন গুলো চেঞ্জ করতে হয়, ভার্ব গুলো চেঞ্জ করতে হয়। এখানে প্রোনাউনটা আই আছে, আচ্ছা আইটাকে যে বলছে সে, তাহলে সি সেড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল যে আমি দিল্লি ছেড়ে যাচ্ছি। আমিটা হচ্ছে এই সি, এই অর্থটা দেখে প্রোনাউনটা বসাতে হয়। তাহলে এখানে সি রয়ে গেল। এবার অ্যাম লিভিং কোন টেন্স, অ্যাম লিভিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে যায়। তাহলে সি এর ক্ষেত্রে সিঙ্গুলারে ওয়াজ, এল ই এ ভি আই এন জি, লিভিং ফর দিল্লি, ডি ই এল এইচ আই, দিল্লি। নাও থাকলে এক্সপ্রেশনটা চেঞ্জ করতে হয়, টি এইচ ই এন করতে হয়। নারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। উত্তরটা কি দাঁড়ালো, যে সি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট সি ওয়াজ লিভিং ফর দিল্লি, দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ট্রান্সফার হয়ে গেল। পরেরটা নাম্বার 8, দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিলেন আইস ইজ সলিড ওয়াটার, আইস ইজ সলিড ওয়াটার। আচ্ছা, বরফ হলো ঘন জল, বাস্তব তো সত্য, বরফ মানে তো সেই জমে থাকে জলটা। তাহলে শিক্ষক মহাশয় সত্য কথাই বলেছেন। তাহলে মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি স্পিচটা অভ্যাসগত সত্য হয় বা ঐতিহাসিক সত্য হয় বা চিরসত্য হয়, তখন কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হয় না, ভার্ব চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউন গুলো চেঞ্জ করতে হয়। এখানে কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে শিক্ষক মহাশয়, দ্য টিচার সেড, সেডেই রয়ে যাচ্ছে, যেহেতু সেড টু নাই তাই টোল করা যাবে না, সেড রয়ে গেল। লিঙ্কারটা দ্যাট বসবে, তারপর যেমন আছে তেমনটাই, আই সি ই, আইস ইজ, এস ও এল আই ডি, সলিড, ডাব্লিউ এ টি ই আর, এটা কোনো পরিবর্তন হবে না। অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, চিরসত্যতে কোনো পরিবর্তন হয় না। নেক্সট নাম্বার 9, কৌশিক সেড, কৌশিক বলেছিল ইউ ডিড নট শো মি ইওর গিফট, তুই আমাকে তোর পুরস্কারটা দেখাসনি। তাহলে ট্রান্সফার করি, সে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে কৌশিক, সেড পরিবর্তন হবে না যেহেতু সেড টু নাই, সেডই থেকে যাচ্ছে। দ্যাট কাকে বলেছিল, কাউকে একটা বলেছিল, তো সেই ব্যক্তিটা আমার হি হতে পারে বা সি হতে পারে, আমি এখানে হি লিখতে পারি, হি। আচ্ছা, ডিডটা কোন টেন্স, ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি পাস্ট ইনডেফিনাইট থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। পাস্ট পারফেক্ট মানে হ্যাড নিয়ে আসতে হয়, হ্যাড এর পরে নটটা এখানে দিয়ে দিতে হয়। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম, সো, শোড, শোড, এস এইচ ও ডাব্লিউ ই ডি, শোড। আচ্ছা, মি মানে এই কৌশিক বলছে আমাকে, তাহলে কি লিখবো, তাকে, তার মানে এইচ আই এম, হিম। আচ্ছা, তো তোমার, ইওর গিফট করতে গেলে তাহলে এখানে আমি প্রোনাউনটা এখানে হি লিখেছিলাম, তাই এখানে তার মানে হিজ, জি আই এফ টি, গিফট করতে হবে। লাস্ট বাক্য কি আছে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল আই এম আনডান, আমি অসফল, আমি পারিনি। তাহলে চেঞ্জ করি একই রকম, মাই ফ্রেন্ড সেড টু পরিবর্তে কি লিখবো, টোল্ড, মাই ফ্রেন্ড টোল্ড মি, লিঙ্কারটা টি এইচ এ টি, দ্যাট। আচ্ছা, আইটা কি হবে, আইটা হচ্ছে যে বলেছে, মাই ফ্রেন্ড তাহলে হি। আচ্ছা, এমটা কি হয়েছে, পাস্টে যাচ্ছে, তাহলে ওয়াজ, আনডান একই রকম থেকে যাচ্ছে, ডিও এন ই। এই হলো আজকের ক্লাসের ডু অ্যাজ ডাইরেক্টেড।